আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায় ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা কিছু কথা বলে নিব যেগুলো সবসময় বলি, তারপরে স্টুডেন্টরা সেগুলো মানে না, সেই বিষয়গুলো একটু জানাই দিব। হ্যাঁ, যেমন আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস করতেছি, এটা ফাইনাল ইয়ারে যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে তাদের দুইটা বইতে আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ 10-10-20 কমপক্ষে পাওয়া যায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তেছেন তাদের এইখান থেকে কমপক্ষে 10 নাম্বার আসে, 20 নাম্বারও আসে, 14 নাম্বারও আসে। এখন এই অধ্যায় থেকে অঙ্কগুলো অনেক সহজ। যারা পড়ছেন ক্লাসগুলো, মোটামুটি 9টা ক্লাস হয়েছে। 9টা ক্লাসে অনেক কিছু শেখানো হয়েছে। প্রথমে আমরা শিখছি সার্টেনলি ইকুইভ্যালেন্টের রুল শিখছি, 3টা অঙ্ক দিয়ে শিখছি সার্টেনলি ইকুইভ্যালেন্ট। এই 3টা অঙ্ক দিয়ে সার্টেনলি ইকুইভ্যালেন্টের যত ধরনের নিয়ম আছে সব শিখিয়ে দিচ্ছি। পরীক্ষা যাই আসুক না কেন এখান থেকে আসবে ইনশাল্লাহ, এই নিয়মের বাইরে আসবেন ইনশাল্লাহ। পরে আমরা শিখছি র্যান্ডম অনেকগুলো, যে আগে এনপিভি, হ্যাঁ এনপিভি রিস্ক অ্যাডজাস্ট ছাড়া যেগুলো, সেরকম 2টা অঙ্ক করছি আমরা, সাধারণ অঙ্ক, ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক আর কি। 2টা নিয়ম গেল আমরা। তৃতীয় নিয়ম হলো আমরা প্রবাবিলিটির একটা অঙ্ক করছি, যে আমরা টাকা পাবো সেটা পাওয়ার সম্ভাবনা। এখানে 3টা অঙ্ক করছি, 3 জাতের অঙ্ক করছি, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারে আরো একটা জাত আছে, সেটা হলো প্রবাবিলিটি ট্রি। এই যে প্রবাবিলিটি ট্রি এর অঙ্ক আছে, এই 4 জাতের অঙ্ক আছে। এই 4 জাতের অঙ্ক করলে আপনি এই অধ্যায়ের বেসিক শেষ, বেসিক 100% কমপ্লিট। এটার আলোকে আপনি আপনার বই নিবেন। ধরেন আপনার কাছে, আপনি গরিব মানুষ, আপনি বই কিনতে পারেন না, আপনি গাইড কিনছেন, সাজেশন বই কিনছেন ব্যতিক্রম, ওখানে অঙ্ক আছে ধরে নেন 56টা। এই রুলের অনুযায়ী আপনি 56 অঙ্কই পারবেন। ধরেন আপনি পুরাতন একটা কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম বই সংগ্রহ করছেন, ওখানে 50টা অঙ্ক আছে, 50টাই পারবেন এই বেসিকের উপর ভিত্তি করে। এখন যদি না পারেন, ধরেন এখান থেকে 2টা অঙ্ক পারেন না, বা এখান থেকে 2টা অঙ্ক পারেননি, সমাধান কি? সমাধান হলো চ্যাপ্টার শেষ হবে, আরো 2টা ক্লাস নিব, চ্যাপ্টার শেষ হবে। চ্যাপ্টার শেষ হওয়ার পরে যে অঙ্কগুলো পাচ্ছেন না, আপনি বই থেকে 100% করবেন, করার পরে যেগুলো পাচ্ছেন না সেগুলো সলভ ক্লাসে করবেন। সলভ ক্লাসে বলবেন যে স্যার, যে এটা পারতেছি না, আমাকে এই 2টা করে দেন, এই 4টা অঙ্ক করে দেন, সেখানে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় কি, ছাত্র পড়ে 2500-2000, সলভ ক্লাসে উপস্থিত থাকে 20 জন। বাকি কেন উপস্থিত থাকে না? কারণ কি, ওরা শীত থেকে হুবহু কমন পায় অভ্যস্ত। গত 3-4 বছর, 4 বছর 5 বছর যাবত, ধরেন এখন আপনি ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার পড়েন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যেমন এবার যারা পরীক্ষা দিচ্ছে, 4 বছর যাবত শীত থেকে হুবহু কমন আসছে, হুবহু ফাইনাল ইয়ারে, থার্ড ইয়ারে হুবহু একেবারে 100% সব অঙ্ক মানগুলো ঠিক থাকে। যার ফলে তাদের অভ্যাস হয়ে গেছে, না শীতের ভরসায় চলে গেছে, যে শীত থেকে 5-7টা করবো, এগুলো চলে আসবে পরীক্ষায়, A+ পেয়ে যাবো। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন কিন্তু কঠিন পড়ে, তখন কিন্তু অঙ্কগুলো বানিয়ে দিবে, তখন কিন্তু আপনাকে বই থেকেও 2-4টা অঙ্ক করা উচিত। এই জন্য তারা গুরুত্ব দেয় না, তারা আমার কথাও শোনে না, সলভ ক্লাসও করে না, শুধু শীত পড়ে যায়। আর পরে যে প্রশ্ন মাঝে মাঝে যখন কঠিন হয়, তখন তারা ভালো রেজাল্ট পাস করে, ভালো রেজাল্ট করে না। আরেকটা সমস্যা হয়, কিছু কিছু স্টুডেন্ট প্রাইভেটই করে না, শুধু শীট এবং ইউটিউব দেখে পরীক্ষা হলে যায়, ম্যাক্সিমাম টাইমই ভালো রেজাল্ট, A+ও পায় অনেকে আছে। আপনি রিভিউ দেখতে পারেন আমার পেজে, প্রোফাইলে, যে অনেকেই প্রাইভেট করে না, শুধু শীট এবং ভিডিও দেখে A+ পায়। যখন শীটের অঙ্কটা একটু ঘুরাই দেয়, তখন তারা ফেল করে ফেলে অনেক সময়। কারণ কি, আপনি যখন আমার কাছে প্রাইভেট পড়বেন, আমি আপনাকে যে ইনস্ট্রাকশনে যে আজকে দিলাম, এই কথাটা শুনে হলে আপনার একটু হলেও মাথায় ঢুকবে যে না, আমার বই থেকে 2-4টা অঙ্ক বাড়তি করা উচিত। কিন্তু সব ক্লাস তো আর ফ্রিতে পাওয়া যায় না, যার ফলে
তারা সঠিক ইনফরমেশনটা জানে না, যার ফলে কি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। শেষে সারা বছর ফ্রিতে পড়ে ভালো রেজাল্ট করে সবসময়, একটা দুইটা সাবজেক্টে যদি এরকম প্রশ্ন কঠিন হয়, ফ্রিতে সাজেশন কমন না পড়ে, তখন তারা মন খারাপ করে। তাদের মন খারাপ করলে তাদেরই ক্ষতি হয়, কারণ তারা ফেল করলে তাদের জীবন থেকে এক বছর সময় নষ্ট হয়ে যায়, বা সামনের বছর আবার পড়তে হয়, ভালো রেজাল্ট হয় না। এই জন্য আমি বলবো সবসময় যে ইনস্ট্রাকশনটা দেই, সেই ইনস্ট্রাকশনের 100% না হলেও 70-60% হলেও আপনারা মানার চেষ্টা করবেন। আচ্ছা, এই প্রবাবিলিটি ট্রি এর অঙ্কগুলো আগের বছর আমি সলভ ক্লাসে করাই দিয়েছিলাম, এবার শীটে অন্তর্ভুক্ত করছি। এটা আপনারা নতুন শীটে পেয়ে যাবেন, নতুন শীটটা কিছুদিনের মাঝে পাবেন, একটু অপেক্ষা করতে হবে, কাজ হচ্ছে, শীটের প্রবলেম নয়। A company has the following estimates of the plan. এখানে অঙ্কটা দেখতে অনেক ভয়ঙ্কর কঠিন, ইংরেজি লেখা, দেখে মনে করবেন না আমি পারবো না, আসলে সলভটা দেখলে বুঝতে পারবেন কতটুকু সহজ। এই অঙ্কটা এই বছর হয়তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না, এবং যারা আমাকে ফলো করছে এটা কমন ছিল, ব্যতিক্রম থেকে কমন ছিল, সব বইতেই ছিল, বইয়ের ভিতরে ছিল, কিন্তু বই তো দেখে নাই ছাত্ররা, যারা দেখে নাই তারা খারাপ রেজাল্ট করছে, কিন্তু যারা আমার সাথে প্রাইভেট করছে ম্যাক্সিমাম এটা পারছে, কারণ এটা ব্যতিক্রমের শেষে ছিল বা মেইন বই ছিল আর কি। A company has the following estimates of the present value of the future cash flow after tax associated with the invest proposal. একটা কোম্পানি তাদের ভবিষ্যতের যে আপনার টাকা পাবে সেটা দিয়ে রাখছে, সেটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে, এই যে টাকাগুলো দেওয়া আছে, এবং একটা বিনিয়োগের প্রপোজাল পাইছে, একটা বিনিয়োগ করার একটা প্রপোজাল পাইছে, কনসার্ন উইথ এক্সপেন্ডিং দ্য প্লান্ট ক্যাপাসিটি। It intends to use a decision tree approach to get a clear picture of possible outcome of this investment. তারা চাইতেছে যে তারা যে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পরে এই টাকাগুলো যে পাবে, সেটা একটা প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে আমাদের দেখাতে হবে, যে যারা বুঝতে পারে যে আসলে এই প্রজেক্টটা থেকে কত টাকা আয় হতে পারে। The planned expansion is expected to cost টাকা 3 লাখ। এই যে বিনিয়োগের অফারটা আসছে, বর্তমানে ধরেন আপনার এই টাকাগুলো আসে উইদাউট এক্সপেনশন, অর্থাৎ আপনাকে এই বর্তমানে ধরেন যন্ত্র আছে একটা, মেশিন আছে একটা, ওই মেশিন দিয়ে এই টাকাগুলো লাভ হয়, বা দোকান আছে একটা, প্রজেক্ট আছে একটা, আপনি ভাবতেছেন আরো 3 লাখ টাকা বিনিয়োগ করবেন, এটাকে বাড়াবেন, বাড়ানোর পরে এই টাকাগুলো আসবে, এটা প্রশ্নে বলা আছে। এই টাকাগুলো আসার সম্ভাবনা এই জায়গায় দেওয়া আছে, এই যে দেওয়া আছে, the respective PVs of future CFAT and probability are as follow. সামনে যে টাকাগুলো পাবো সেই সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। এখন বলছে অ্যাডভাইস দ্য কোম্পানি রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট। আপনাকে অ্যাডভাইস দিতে বলছে যে এটা গবেষণা করে দেখা কোনটা ভালো হবে, যে এক্সপেনশন করা উচিত, প্রজেক্টটাকে বাড়ানো উচিত, নাকি যেভাবে লাভ পাইতেছেন এইভাবে থাকাই উচিত। কিভাবে করবো অঙ্কটা? অনেক ইজি অঙ্ক, 10 নাম্বার পাওয়া যায় এইসব অঙ্কে, এবছরে আসছে। এটা করার জন্য একটা প্রবলেম করতে হবে। দুইটা আমাদের প্রবলেম 9 করতেছি আমরা, ফিনান্স 2016 সালে আসছে, আবার তো আসছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মনে আসছে। একটা এখানে দুইটা পদ আছে, একটা হলো আমরা ফার্স্টে যে প্রথম যেটা আছে উইথ এক্সপ্লেনেশন, আমি প্রজেক্টটা বাড়াবো, প্রজেক্টটা বাড়ালে
আমাদের তিন ধরনের টাকা আসবে, তিনটা টাকা আসবে। এক, প্রশ্নে দেওয়া আছে এই টাকাগুলো। এভাবে আইকে দেখাতে হবে। প্রশ্নে দেওয়া আছে প্রবাবিলিটি। আমি দেখাবো প্রশ্নটা আবার। আর দেওয়া আছে সিএফইটি। এই দুইটা জিনিস প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে। এই যে 3 লক্ষ, 5 লক্ষ, 9 লক্ষ টাকা আপনি পাবেন ভবিষ্যতে, পাওয়ার সম্ভাবনা এখানে যে প্রবাবিলিটি দেওয়া আছে, যে এই প্রবাবিলিটি গুলো আগে লিখলাম আর টাকা পাওয়ার সম্ভাবনা পরে লিখলাম। আর উইদাউট, আচ্ছা এটা শেষ করি একটা। এখন এই দুইটা গুণ করলে, আমরা তো আগের ক্লাস করছি জানি যে প্রবাবিলিটি আর যদি সিএফএটি আমি গুণ করি তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন আসবে। এক্সপেক্টেড পিবি আসবে। কিভাবে আসবে? এই দুইটা যদি আমি গুণ করি, এই দুইটা গুণ করলে আসে 60,000, 2 লাখ, 3,60,000 যোগ করে ফেললাম 6,20,000 টাকা। এর মাঝে এটা তো টোটাল পিভি, টিপিভি। আমার এই এক্সপ্লেনেশন করলে 3 লাখ টাকা খরচ হবে। 3,20,000 টাকা আমার এনপিভি থাকলো। এইভাবে এই প্রবাবিলিটি এর মাধ্যমে এটা দেখতে হচ্ছে। অনেক ইজি না? অর্ধেক অঙ্ক শেষ। আগে যা করছি যে প্রবাবিলিটির সাথে এক্সপেক্টেড রিটার্ন গুণ করছি, আরো কত কিছু করছি, অঙ্ক কিন্তু শেষ হয় না। কিন্তু এতটুকু সহজ অঙ্কটা আমাদের 5 নাম্বার নিয়ে আসছে। এখন উইদাউট এক্সপ্লেনেশন, অর্থাৎ আমি যদি এটাকে প্রজেক্টটাকে না বাড়াই, যেভাবে আছে আর খরচ করব না। উইথ আউট প্রবাবিলিটি তো সেম আছে, তিনটার জন্য সেম প্রবাবিলিটি। 2, 4, 4। আর টাকা হলো প্রশ্নে দেওয়া আছে সিএফটি 2 লাখ, 2 লাখ, 3,50,000। সেই হিসাবে প্রথম এই দুইটা যদি গুণ করি, আস্তে আস্তে 40,000, 80,000, 1,40,000। 40, 80, 1,40,000, 2,60,000। এখানে কোনো এনসিও বাদ দিতে হবে না, কারণ কি আপনার তো এখানে কোনো ইনভেস্ট নাই। কারণ এখানে আপনি বাড়াবেন না, বিনিয়োগ করবেন না, যে ব্যবসা আছে এই ব্যবসা নিয়ে আপনি সন্তুষ্ট যদি থাকেন, সেক্ষেত্রে 2,60,000 টাকা আসবে। এখন ডিসিশন দিতে হবে। আমার মতে ইনভেস্ট করলে ভালো, কারণ বেশি এনপিভি আসছে 3,20,000। আপনারা যারা আমার কাছে পড়ছেন আগে জানেন, এনপিভি বেশি হলে ওটা ভালো। ডিসিশন দিয়ে দেন। কোম্পানি, আমি কোথায় লিখবো ডিসিশনটা? এদিকে একটু লিখি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন হাত উঠান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, বা কমেন্টে লেখেন।
আরো কারণ লিখে দিতে পারেন, বিকজ its NPV will be higher if it expanded the capacity। ব্যাখ্যা দিতে পারেন যে এটার এনপিভি বেশি বড় এটার তুলনায়, আরো অনেক কথাবার্তা লিখতে পারেন আপনার ইচ্ছে। এটা হলো আপনাদের কমেন্ট ডিসিশন। এই অঙ্কটাতে 10 নাম্বার ছিল, এত সহজ অঙ্ক, কিন্তু যারা পড়ছে দিক নির্দেশনা মানছে তারা এই বছর এটা দিতে পারছে। আর যারা, যেমন এই অঙ্কটা যদি আপনি নাও বুঝিয়ে দিতাম, আপনি বই থেকে যদি দেখতেন ইজিলি বুঝে দিতেন যে প্রবাবিলিটি দেওয়া আছে আর সিএফিটি দেওয়া আছে, এটা গুণ করতে হয়, স্যার শিখিয়েছে, গুণ করলেন। এটার অর্থ সম্প্রসারণ, সম্প্রসারণের বিয়োগ করতে হয়, সম্প্রসারণ ছাড়া বিয়োগ করতে হয় না, শেষ করাই দিতে হয় না এসব, কারণ যেটুকু বেসিক দেওয়া হয়েছে সেটা আলোকে এগুলো এমনি পারা যায়। আশা রাখি মনে হয় না কোনো কোয়েশ্চেন আছে। এই অধ্যায়ের আরেকটা প্রবাবিলিটি ট্রি এর আরেকটা অঙ্ক আছে, এই যে অঙ্কটা, এটা করলে এই চ্যাপ্টার শেষ। এরপরে সলভ ক্লাস দিব প্রয়োজনে 2টা, আপনারা 2টা জায়গায় 3টা যদি করতে চান সমস্যা নাই। তারপর আপনাদের প্রবলেম গুলো আমাকে বলবেন, সেগুলা নিয়ে আমি আলোচনা করব, আলোচনা করে আপনাকে এই অধ্যায়ের 100-তে 100% শিখিয়ে দিব, যাতে পরীক্ষায় যাই আসুক আপনি 10 নাম্বার এই অধ্যায় থেকে কমপক্ষে নিয়ে আসতে পারেন। আর যে সিস্টেম বললাম, কারণ আপনি এই 10টা অঙ্কের মাধ্যমে যদি চ্যাপ্টারটা শেষ করেন, আপনি 60টা যদি অঙ্ক করতে পারেন, তো পরীক্ষায় তো ইনশাল্লাহ 10-এ 10ই পাবেন। আর যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমে পড়া ছাড়া আর কোন বিকল্প পদ্ধতিতে পড়লে মনে হয় না ভালো একটা রেজাল্ট হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর আপনারা একটু আপনাদের ক্লাসমেট যারা আছে তাদেরকে, হ্যাঁ একজন কথা বলবে বলতেছে, তাদেরকে একটু জানাবেন যে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, কারণ জুমে ভর্তি আছে 200 মতো স্টুডেন্ট, উপস্থিত অনেক কম। আর যারা লাইভে থাকেন তারা বুঝিয়ে দিবেন। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষা আগের মতো সহজ সহজ হবে না, সো প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা আছে। এখন থেকে যদি না পড়েন তাহলে বই শেষ করা সম্ভব না, এবং ভালো রেজাল্ট করা সম্ভব না, ফেল করার সম্ভাবনা আছে। বলেন কারো কোনো কোশ্চেন থাকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি নেট সমস্যার জন্য ক্লাসটা পুরোপুরিভাবে দেখতে পাইনি, যদি ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোন কোশ্চেন? স্যার স্যার নতুন যে শীটটা, এই শীটটা কবে স্যার দিবেন? দিয়ে দিব, পেয়ে যাবেন। আপনার তো পরীক্ষা অনেক দেরি আছে, একটু ওয়েট করেন। এই যে 1-2টা অঙ্ক, এটা স্ক্রিনশট নিয়ে নেন, বা এটা তো সাল লিখে দিছি না, এটা কোথায় আছে বই, এই সব বইতে আছে, যত বই আছে সব বইতে আছে, দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে নেক্সটে দেখা হবে। ও উনি একজন ভিডিওর কথা, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে সবগুলা ভিডিও যায় জমা হয় ক্লাস নেওয়ার পর। এরপর ক্লাসের ভিডিওটা পরীক্ষা ক্লাস যেদিন হয় এর আগের দিন রাত 2টা-3টার দিকে আপনাদের আবার দিয়ে দেওয়া হয়। যেমন আজকে শনিবারে একটা সাবজেক্টের ক্লাস আছে ধরে নেন, হ্যাঁ, তাহলে আপনি শনিবার ভোর বা রাতের বেলা পাবেন 2টা-3টার দিকে, দেখবেন আপনার সবগুলো ক্লাস, যে ক্লাসগুলো হয়ে গেছে, যেমন এটা ক্লাস আগামী রবিবার 10টায়, এটা ক্লাস গেছে 10টা, তাহলে আপনাকে বলে দেওয়া হবে এই 10টা ক্লাস হয়েছে, আর 11 নম্বর ক্লাসটা রবিবার দিন হবে। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন এই ক্লাসটা করবেন, সেই ক্লাসে কথাবার্তা বলবেন, এরকম লেখা থাকে। আরেকজন আমার সঙ্গে কথা বলতে যাচ্ছেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাদের পরীক্ষা কোন মাসে হতে পারে সম্ভাব্য? আচ্ছা, আপনাদের পরীক্ষা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এর পরীক্ষা না হলে তার আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা হোক, রুটিন হোক, পরে না থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আসবে। আরেকটা বিষয়, এই বছর মনে হয় না ইলেকশনের আগে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পরীক্ষা হতে পারবে। যদি হয়ে যায় তো এটা ভালো, না হওয়ার সম্ভাবনাই বেশি, ইলেকশনের জন্য পরীক্ষা পিছাতেও পারে আপনাদের। তারপরও আমি বলবো দেশের পরিস্থিতি যেটাই হোক, এখন থেকে সব বই পড়ে টরে সব গুছায় রাখেন, ভিডিও ডাউনলোড করে রাখেন, পরীক্ষার আগে খালি রিভিশন দেবেন, বই এখন শেষ। ঠিক আছে, যারা ফোর্থ ইয়ারে আছেন
বইটাই শেষ করে চাকরির জন্য পড়তে থাকে, চাকরি পড়ালেখা করতে থাকে। থার্ড ইয়ারে যারা আছেন তারাও বইটাই শেষ করে রিভিশন দিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।